পানির শয়তান অথবা জলপ্রেতের কথা শুনেছেন নিশ্চয়ই। ছোটবেলায় খাল বিলের ধারে খেলতে গেলে মা কিংবা অন্য কারো মুখে শোনা যেত, জলের ধারে থাকিস না, তোকে টেনে নিয়ে যাবে। এরকম কথায় ভয়ে যেন বুকটা কেঁপে উঠত। আজকের গল্পটাও ঠিক তেমনই। দক্ষিণ ভিয়েতনামের নদীভিত্তিক অঞ্চল মেকং ডেল্টা। জীবন সেখানে পানির স্রোতের সাথে বহমান। সেখানে মানুষের পানির সঙ্গে এক গভীর সম্পর্ক। ভূমি থেকে পানির পরিমাণ বেশি, তাই মানুষের জীবনযাত্রার সবকিছুই প্রায় পানি নির্ভর। কিন্তু এখানে পানির ওপর নাম জীবন নয়, মৃত্যু। পানির ভয়ঙ্কর এক পিশাচ সুযোগ পেলেই মানুষকে টেনে নিয়ে যায় অতলে। আর কিছুদিন পর পাওয়া যায় পানির উপরে ভাসতে থাকা, ফুলে ফেঁপে ওঠা লাশ। গল্পের শুরু। আমরা দেখতে পারি পূর্ণিমা রাতে একটা মেয়ে ব্রিজের উপরে বসে আছে আর তার হাতে একটা পুতুল। সে ঘুমপাড়ানির গান শোনাচ্ছিল সেই পুতুলটাকে। বিষয়টা আরো বুঝে ওঠার আগেই সেই পুতুলটাকে নিয়ে সেখানেই সে পানিতে ঝাঁপ দেয়। কেটে যায় অনেক অনেক দিন। আমরা দেখতে পারি একটা লোক গভীর রাতে একা নদীতে মাছ ধরতে এসেছে। জাল থেকে যখন সে মাছ তুলছিল, হঠাৎ করে দেখতে পারে একটা পুতুল জালে জড়িয়ে গেছে। তার বিষয়টা বিরক্ত লাগে এবং সেটা সে জাল থেকে তুলে খুলে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ঠিক আবার সেম ঘটনাটাই ঘটে। সে আবারও দেখতে পারে সেই পুতুলটা আবারও জালে জড়িয়ে গেছে, কিন্তু এবার সে পুতুলটাকে না ফেলে তার নৌকাতেই রেখে দেয়। কিন্তু এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করেই তার মনে হচ্ছে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। সে যখন আরেকবার পেছনে চায়, দেখতে পারে কোমর পানিতে দাঁড়িয়ে থাকা কোনো একটা অবয়বকে, যেটা বলছিল আমার পুতুলটি কোথায়। সে তো খুবই ভয় পেয়ে যায়, দ্রুত নৌকা বাইতে শুরু করে। কিন্তু কি আশ্চর্য বিষয়ে, নৌকা এক জায়গা থেকে নড়ছিলই না। সে ভয়ে ভয়ে আবারও পেছনে চাইলে দেখতে পারে সেটা আর সেখানে নেই। কিন্তু আবারও যখন সে চায়, দেখতে পারে নৌকার অন্য পাশে সেই পুতুলটা নিয়ে সেই শয়তানটা বসে আছে। তখন সেই শয়তান চোখের সামনে থেকে আবারও গায়েব হয়ে যায়। তবে একটু পরেই সেটা পানির নিচ থেকে হাত বাড়িয়ে লোকটাকে টেনে একদমই পানির নিচে নিয়ে যায়। এরপরে সেই অঞ্চলেরই একটা বাড়িতে আমরা দেখতে পাচ্ছিলাম একটা বৃদ্ধা মহিলা কতগুলো বাচ্চাকে গল্প শোনাচ্ছিল পানির শয়তান মাদার বিষয়ে। মাদা শয়তান নাকি পানিতে থাকে এবং পানির কাছে যাকে পায় তাকেই সে নিয়ে যায়। ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনছিল গল্প। আর আজকে এই গল্পের আসর বসেছে মূলত এই বৃদ্ধা মহিলাটির নাতি নুংয়ের জন্য, কেননা আজকে তার জন্মদিন। তবে তার মন খারাপ, কেননা তার মা এখনো বাহির থেকে ফিরেনি। তখনই সেখানে একটা মহিলা আসে আর বলে, অনেক রাত হয়েছে বাচ্চারা, তোমরা এখন বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে চলে যায়। অনেক রাত হলে বাড়িতে ফিরে আসে নুংয়ের মা, তার নাম লি। নুংয়ের নানি তাকে বলে, মেয়েটা আজকে তোমার জন্য অনেক অপেক্ষা করেছিল, অনেক রাত হয়ে গিয়েছে তাই ঘুমিয়ে পড়েছে। অন্তত আজকের রাতটা তো তুমি থাকতে পারতে তার জন্মদিনে। লি তখন তাকে বলে, আমি তো কাজে ছিলাম জানোই, হুয়াংকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার স্ত্রী অনেক কান্নাকাটি করছে। হুয়াং আসলে সেই ব্যক্তি যাকে একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম নদীতে মাছ ধরতে গিয়ে মাদার শিকার হয়েছে। এখানে আমরা বুঝতে পারি লি আসলে একজন ডুবুরি হিসেবে কাজ করে এখানে, এবং যাকে মাদা শয়তান নিয়ে যায় আর তার দেহ পাওয়া যায়, সেসব মানুষের দেহগুলো সে তুলে নিয়ে আসে। তার মা তখন তাকে বলছিল, কেন করো এত বিপজ্জনক কাজ? এই কাজটা তোমার ছেড়ে দেওয়া উচিত। এই অঞ্চলের মানুষেরা তোমাকে টাকা দেয় ঠিক আছে, কিন্তু অন্য কাজও তো আছে, সেসবও করতে পারো। লি তখন বলে, আমি কাজের কাছে যাইনি মা, এই কাজটাই আমাকে বেছে নিয়েছে। তারপর আমরা দেখতে পারি তার একটা অতীত, যেখানে একদিন তার হাজবেন্ডকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। সবকিছু খোঁজার পর পানিতেও তাকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। কিন্তু সেদিন তার চোখের সামনেই পানির ভেতর থেকে তার স্বামীর লাশটা ভেসে উঠেছিল। সেই মাদা শয়তান তাকে মেরে ফেলেছিল। কি মর্মান্তিক ছিল সময়টা। সে অসহায় হয়ে গিয়েছিল, আর সেই দিনের পর থেকেই সে এই পেশা বেছে নিয়েছে। যাই হোক, এর পরের দিন সকাল, দেখা যায় লি তার মেয়েকে নিয়ে একটা বাজারের কাছে ঘাটে নামিয়ে দেয় স্কুলে যাওয়ার জন্য। কাল রাতে লি তাড়াতাড়ি বাড়িতে ফেরেনি, তাই নুংয়ের তার মায়ের উপর এখনো রাগ। তার মা তখন তাকে বোঝায়। এর মধ্যেই তার স্কুলের বন্ধুরা তাকে রেখে স্কুলের দিকে রওনা দেয়। তখন সে একা একাই চলতে থাকে। হঠাৎ করে তার চোখ যায় নদীর কিনারে, যেখানে একটা পুতুল পড়েছিল। ছোট মেয়ের মন, তার খুবই ভালো লাগে বিষয়টা। সে গিয়ে পুতুলটা তুলে নেয়, যেটা হয়তো ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এরপর আমরা স্কুলে দেখতে পারি যেখানে সব ছেলে মেয়েরা খেলাধুলা করছিল, কিন্তু নুং একা একা বারান্দায় বসে আছে। সে পুতুলটার সাথে খেলছিল, কথা বলছিল আনমনে। তাকে তার বন্ধুরা খেলতে ডাকছিল, কিন্তু সে যাচ্ছিলই না। হঠাৎ করেই একটা গম্ভীর কণ্ঠে তাকে কেউ খেলতে ডাকে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। শব্দটা আসছিল স্কুলের পেছন দিকটা থেকে। সে কিছু না ভেবেই ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছিল, স্কুলের পেছনের সেই পুরাতন বাথরুমটার কাছে। সেখানে যেতেই সে দেখতে পারে বাথরুমের ভেতরে কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে তো রীতিমতো কাঁপতে শুরু করে। তখনই হঠাৎ করে সেখানে চলে আসে তার এক বন্ধু, নাম তার জে। সে তাকে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কি করছো? নুং বলে, দেখো এখানে কেউ আছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে সেখানে কাউকেই দেখতে পারছিল না।
না। নুং বলে, আমি সত্যি এখানে দেখেছি কাউকে। যে তখন বাথরুমের ভেতর পর্যন্ত ঢুকে দেখে, কিন্তু সেখানে তো সে কাউকেই দেখে না, কিন্তু নুং তার পেছনে সেই অবয়বটাকে ঠিকই দেখতে পারছিল। এরপর আমরা সেই অঞ্চলের একটা বাজারকে দেখতে পারি, যেখানে কিছু লোক কথাবার্তা বলছিল সেই লোকটিকে নিয়ে যে 2 দিন ধরে নিখোঁজ, মানে হুয়াং এর কথা। আর আমরা তো জানি তাকে মাদা শয়তান নিয়ে গিয়েছে। এই লোকজনেরাও প্রায় শিওর যে এই লোকটিকে মাদা শয়তানই নিয়ে গিয়েছে, কেননা লোকটির জন্ম এখানে, তার পানির সাথে খুব ভালো পরিচয়, সাঁতারও খুব ভালো জানে। এমনি এমনি ডুবে যাওয়া এটা অসম্ভব। আর আশেপাশে সব জায়গাতে তো তাকে খোঁজাই হয়েছে। এই মাদা শয়তানের কথা শোনায় অনেকেই সেখানে ভয় পাচ্ছিল। সেখানে একটা মহিলা তখন বলে, মাদা শয়তান সবাইকে নেয় না, যার উপরে তার রাগ রয়েছে তাকেই সে নিয়ে যায়, সঠিক সময় বুঝেই নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম এইসব কথাগুলো একটা লোক মন দিয়ে শুনছিল। তখনই হঠাৎ করে সেখানে কোলাহল শুরু হয়। দেখা যায় সেখানে একটা মাছ কাটতেই তার ভেতর থেকে একটা মানুষের আঙুল পাওয়া গিয়েছে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পারি নুং আর তার স্কুলের বন্ধুরা স্কুল থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু যে সেখানে সবাইকে থামিয়ে বলে, চলো জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেখান দিয়ে যায়। মানে তারা মেইন রাস্তা বাদ দিয়ে জঙ্গলের পথ বেছে নেয়। সবার শেষে নুং ধীরে ধীরে হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে আবারও যেন কেউ তাকে ডাকছে। সে পাশ ফিরে চায়, দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই অভয়ব। সে তো ভয়ে সেখানে কুকরাচ্ছিল রীতিমতো। যে তখন সেখানে আসে, বলে, আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে কেন? নুং হাত দিয়ে দেখায় ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে দেখো, কিন্তু যে সেখানে কিছুতেই কিছু দেখতে পারে না। সন্ধ্যা সময় নুং তার মাকে বলে, মা, আজ সকালে আমি একটা অদ্ভুত মহিলাকে দেখেছি। সে আমাকে ডেকে তার কাছে নিয়ে গিয়েছিল। তাকে স্পষ্ট দেখতে পাইনি, কিন্তু কেমন যেন অদ্ভুত আমাকে ডেকে ডেকে নিয়ে গিয়েছে। আমার খুব ভয় লেগেছে মা। তার মা লি তখন বলে, অপরিচিত কেউ যদি ডাকে তাহলে কাছে যাবে না, দৌড়ে বাড়িতে চলে আসবে। ইতিমধ্যেই আওয়াজ আসতে শুরু করে। শোনা যায় সবাই বাহির থেকে বলাবলি করছে, হুয়াং মানে সেদিন রাতে যাকে মাদা শয়তান নিয়ে গিয়েছিল তার লাশটা নাকি পানিতে ভেসে উঠেছে। লির যেতে হবে। আমরা দেখতে পারি সে নদীতে নেমে সাঁতার কেটে লাশটা বোটে বেঁধে পারে তুলে আনে। আর ওই লোকের স্ত্রী সেটা দেখে তো অনেক কান্নাকাটি করছিল, বলছিল, আমি কিভাবে বাঁচবো, আমার আর পৃথিবীতে কেউ রইল না। লি তখন ওই মহিলাকে সাহস দেয়, বলে, তোমাকে তোমার সন্তানদের জন্য বাঁচতে হবে। আমরা তখন দেখতে পারি লি একটা বট গাছের কাছে গিয়েছে, সেটা নদীর ঘাটেই। আর এটাকে বানিয়েছে সে একটা মন্দিরের মতো, এবং সেই গাছটার মধ্যে সে একটা সাদা ফিতে বেঁধে দেয়। সেই গাছটাতে আমরা অনেকগুলো ফিতা দেখতে পাই। আর এটার রহস্য হচ্ছে, এখানে যতগুলো ফিতা রয়েছে ততগুলো মানুষই মারা গিয়েছে পানিতে ডুবে, অর্থাৎ মাদা শয়তান মেরে ফেলেছে। এদিকে আমরা সেই গ্রামের একটা হসপিটাল দেখতে পারি, যেখানে ময়নাতদন্তের জন্য হুয়াং এর লাশটা আনা হয়েছে। আর এই অঞ্চলের এই হসপিটালে মাত্র একটাই ডাক্তার, আর এই লোকটাই হচ্ছে সেই লোক যাকে আমরা দেখতে পেয়েছিলাম বাজারে বসে মানুষগুলো কথা শুনছিল। সেই ডাক্তারটা একটা কাজ করে, তার কাছে থাকা একটা মন্ত্রপুত কয়েন সেই লাশটার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন আমরা দেখতে পারি লাশটা নড়তে শুরু করে, তার মুখ থেকে বের হয়ে আসে জেলির মতো পদার্থ, সাথে কয়েনটাও। আসলে এই কয়েনটার বিশেষত্ব হচ্ছে, যদি কেউ স্বাভাবিকভাবে মারা যায় তাহলে লাশটা কোনো বিহেভ করবে না, আর যদি মৃত্যু মাদা শয়তানের দ্বারা অথবা প্যারানর্মাল বিষয় হয়ে থাকে তাহলে এই লাশটা সেই কয়েনটা সহ্য করতে পারবে না। সেখানে ডাক্তারটাও অনেক ভয় পেয়ে যায়। ওনার নাম ডাক্তার চ্যাং। এর পরের দিন সকাল আমরা দেখতে পারি লি তার বান্ধবীর কাছে গিয়েছে। তার বান্ধবীর ছেলে হিউ, সে যেন আজকে স্কুল শেষে নুনকে এগিয়ে নিয়ে আসে বাড়িতে। সেখানে তার বান্ধবী তাকে বলছিল, তুই আর এভাবে কতদিন কাজ করবি, এবার এই পেশাটা ছেড়ে দে। তুই কি একবারও তোর নিজের মেয়ের কথা ভেবেছিস? মাদা শয়তান যদি তোর কিছু করে ফেলে তাহলে নুংয়ের কি হবে, বা যদি তোর এই পেশার জন্যই তোর বাচ্চার কোনো ক্ষতি হয়? তখন আমরা দেখতে পারি এই কথাগুলো তার ভালো লাগছিল না, সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সন্ধ্যার সময় হিউ নুংকে নিয়ে স্কুল থেকে জঙ্গলের রাস্তায় বাড়ি ফিরছিল। নুং তাকে বলে, আচ্ছা আমরা জঙ্গল দিয়ে কেন যাচ্ছি? হিউ বলে, রাত হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। হিউ তখন নুংয়ের হাতে সেই পুতুলটা দেখতে পারে, সে সেটা ধরে বলে, এত বিশ্রী পুতুলটা, এটা তুমি কোথায় পেলে? এটা বলে সে সেই পুতুলের মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়। নুংয়ের তো খুবই খারাপ লাগে, বলতে থাকে, তুমি এটা কেন করেছো? হিউ বলে, আরে এ তো কোনো ব্যাপারই না, আমি এখনই লাগিয়ে দিচ্ছি। এটা বলে সে পুতুলের মাথাটা লাগিয়ে দেয়, তবে উল্টো ভাবে। নুং তখন পুতুলটার মাথা ঠিক করে পেঁচিয়ে, কিন্তু সে হঠাৎ করে দেখতে পারে তার সাথে হিউ নেই। সে কোথায় গেল? তখনই সে শুনতে পারে সেই মাদা শয়তানের আওয়াজ, তাকে ডাকছে। সামনে চেয়ে সে দেখতে পারে সেটা তার সামনে। সে তো খুবই ভয় পাচ্ছিল, ভয়ে মুখ লুকিয়ে ফেলে। তখন তার পাশে চাইতেই সেটা ছিল একদমই সামনে। সে চিৎকার দেয়, তখনই সেখানে হিউ চলে আসে, তবে সে কিছু দেখতে পারছিল না। আমরা দেখতে পারি নুংয়ের পাওয়া এই ভয়টা কাটে না, এজন্য রাতে সে খাচ্ছিল না। সে বিষয়টা তার মা আর তার নানিকে বলে, যে আজকেও আমি সেই মহিলাটাকে দেখেছি, সে আমার কাছাকাছি এসেছিল এবং সে ভেজা ছিল। হিউ ভাইয়াও সেখানে ছিল, কিন্তু সে তাকে দেখতে পায়নি। এটা শুনে তারা তো খুব চিন্তিত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি হিউ তাদের নিজেদের বোটে বসেছিল, আর আমরা বুঝতে পারছিলাম তার দিকে পানির নিচ থেকে কিছু একটা এগিয়ে যাচ্ছে।
হঠাৎ করে বোটটা নড়ে ওঠে। সে লাইট দিয়ে দেখার চেষ্টা করে এখানে কি হয়েছে, কিন্তু পানির দিকে চাইতেই সেই মাদা তাকে একদমই টেনে নিয়ে পানির নিচে চলে যায়। একটু পরেই লির বান্ধবী লিকে খবর পাঠায় আর বলে, হিউকে পাওয়া যাচ্ছে না, আমি তো সব জায়গায় তাকে খুঁজেছি, সে তো পানির কাছে এই বোটের মধ্যে বসেছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ছোট্ট মেয়ে নং ভয়ে সেদিন আর একা ঘুমাতেই পারছিল না। তার নানিকে বলছিল, নানি আমার সাথে আজকে তুমি থাকো, কিন্তু তার নানি বিষয়টা পাত্তা দেয় না, একা ঘুমাতে বলে চলে যায়। তার টেবিলেই আমরা দেখতে পাচ্ছিলাম সেই অভিশপ্ত পুতুলটাকে। অন্যদিকে হিউয়ের মা সব জায়গায় তাকে খুঁজছিল, কিন্তু লেইর সন্দেহ হওয়ায় পানির স্রোতকে ফলো করে পানিতে নেমে পড়ে সে, কিন্তু তেমন কিছু না পেয়ে সে বাড়িতে চলে যায়। পানি খাওয়ার জন্য যখন সে ট্যাপ চালু করবে সেই মুহূর্তে সে দেখতে পারে ট্যাপের ছিদ্রের ভেতরে কিছু একটা আটকে আছে। বিষয়টাকে সে এতটা গুরুত্ব না দিয়ে একটা জায়গায় রেখে দেয় এবং সামনের দিকে ফিরতেই হঠাৎ করে একটা ভয়ঙ্কর চেহারা তার সামনে চলে আসে, যেটা ছিল হিউর। হিউকে দেখে বোঝা যাচ্ছিল মনে হয় সে 1 সপ্তাহ ধরে পানিতে ডুবে মারা গিয়েছে, শরীরের এই অবস্থা হয়েছে। সে শুধু বলছিল, আমি জালের মধ্যে আটকে আছি, আমাকে বাঁচান। অর্থাৎ বন্ধুরা, এটা ছিল হিউয়ের শরীরের চামড়া। এরপরে দেখা যায় লি চলে যায় নদীতে, যেখানে যেখানে জাল দেওয়া রয়েছে সব জায়গায় চেক করে এবং পানিতে ডুব দিয়ে সে সত্যি সত্যি একটা জায়গায় জালে জড়িয়ে থাকা হিউয়ের লাশকে পেয়ে যায়। জাল কেটে সে কোনো রকমে উপরে তুলে আনে হিউকে। এদিকে দেখা যায় কোনোভাবেই ঘুমাতে পারছিল না নং। জানালাটা একটু পরপর খুলে যাচ্ছিল, লাগানোর পরও খুলে যাচ্ছিল। এতে সে অনেকটা ভয় পেয়ে যায়, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তখনই তার মনে হয় ঘরে হেঁটে হেঁটে কেউ যেন এসেছে। তখনই সে তার পাশে চাইতেই সেখানেই ছিল সেই ভয়ঙ্কর শয়তান মাদা। সে তো একটা চিৎকার দেয়, তার নানি জলদি করে সেখানে আসে আর কোনো রকমে তাকে সামলায়। তবে অনেকটা ভয় পায় মেয়েটা। আর এদিকে তো হিউয়ের লাশ দেখে তার মা পুরো পাগল হওয়ার অবস্থা। একটাই মাত্র ছেলে ছিল আর তাকে শেষ করে দিল সেই শয়তান। এই বিষয়টাতে লিরও অনেকটা খারাপ লাগে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে যখন ঘাটের সেই বটগাছটাতে আরো একটা ফিতা বাঁধতে যায়, বেঁধে চলে আসার সময় পেছনে চেয়ে দেখতে পারে সেই ফিতাটা পড়ে যাচ্ছিল আর নিচে রক্তের ফোঁটার মতো পড়ছিল। অবাক বিষয়, এমনটা কেন হচ্ছে? সে জলদি করে সেই জায়গা তখন ত্যাগ করে। এদিকে আমরা দেখতে পারি সেখানকার হসপিটালে হিউয়ের লাশ নিয়ে যাওয়ার পর ডাক্তার চ্যাং এর সাথে অদ্ভুত সব কাণ্ড ঘটতে, যেমন হঠাৎ করে এই লাইট গুলো ফ্লিকার করতে শুরু করে। এরপর যখন সে হসপিটালের বেডের মধ্যে যায়, সে দেখতে পারে সেখানে হিউয়ের লাশ নিখোঁজ। সে তো অবাক হয়ে যায়, লাশটা গেল কোথায়? কিন্তু আবার সে তাকিয়ে দেখতে পারে সেখানে ঠিকই লাশটা রয়েছে, তবে মাথাটা তো এদিকে ছিল না। লাশটা এমন উল্টো ভাবে ঘুরে গেল কিভাবে? ঠিক তখনই সেই লাশটা একদমই উঠে বসে আর ডাক্তার চ্যাং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। মানে তিনি স্বপ্ন দেখছিলেন। সে রুমের ভিতরে গিয়ে আবারও লাশটা চেক করে, দেখে লাশটা ঠিকই আছে, কিন্তু তার মুখ থেকে পানি বের হচ্ছিল। সে আলমারি থেকে পানি মোছার জন্য কাপড় বের করতে গেলে সে দেখতে পারে সেখানে ভয়ঙ্কর ভাবে রয়েছে হিউয়ের লাশ। সে তো বেডের সাথে গিয়ে ধাক্কা খায়। সেখানে বসে সে দেখতে পারে অন্য একটা বেডেও হিউয়ের লাশ। আরে এখান থেকে লাশটা সেখানে কিভাবে গেল? তখন আবারও সে দেখতে পারে হঠাৎ করে সবগুলো বেডই ফাঁকা, কোনোটাতেই কোনো লাশ নেই। তবে রুমের কর্নারে চোখ গেলে দেখা যায় সেখানেই বসে রয়েছে লাশটা, যেটা হঠাৎ করে একদম তার সামনে চলে আসে। চোখ একদম কালো কুচকুচে, কি ভয়াবহ। সে তো আবারও ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এটাও ছিল একটা স্বপ্ন। সে বুঝতেই পারছিল না এত ভয়াবহ স্বপ্ন সে কেন দেখছে। তখন আমরা দেখতে পারি সে চলে আসে লির কাছে দেখা করার জন্য। তাকে জিজ্ঞেস করে, তুমি হিউয়ের লাশটা কিভাবে পেয়েছিলে? এটা কি তোমার স্বাভাবিক মৃত্যু মনে হয়? আমার তো মনে হয় না, অবশ্যই তাকে মাধা শয়তান মেরেছে। লি বলছিল, তাকে মাধা কেন মারবে? হয়তো পানিতে পড়ে গিয়েছিল, নয়তো তাকে মারার তো কোনো কারণ দেখতে পারছে না। কিন্তু বন্ধুরা, আমরা তো জানি সেই মাধা শয়তানের পুতুলটা সেদিন রাতে হিউ দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছিল, আর সেই রাগেই মাধা তাকে মেরে ফেলেছে। সেখানে ডাক্তার লিকে একটা কথা বলে, মাদার সব থেকে বড় শত্রু হচ্ছে ডুবুরিরা, মানে যারা কিনা মাদার শিকার করা মানুষকে পানির নিচ থেকে তুলে আনে, জীবিত অথবা মৃত, তারা সবাই মাদার শত্রু। আর এই জন্যই ডাক্তার তাকে সাবধান হতে বলে। এটা শুনে তো লি চিন্তায় পড়ে যায়। সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পারি নুং ঘুম থেকে ওঠার পর বাহিরে গিয়ে দেখতে পারে নদীতে পড়ে গিয়েছে পুতুলটা। আরে সেখানে কিভাবে পড়লো? সে তখন পানির কাছে যায় সেটা তোলার জন্য, কিন্তু আমরা দেখতে পারছিলাম সেই পুতুলটা পানির নিচে তলিয়ে যায়। এদিকে বাড়িতে চলে এসেছে লি। সে দেখতে পারে ঘরে নেই নুং, থাকবে কিভাবে? ইতিমধ্যেই নুংকে সেই মাদা শয়তান নিয়ে ডুব দিয়েছে পানির গহ্বরে। সে তো শব্দ পেয়ে সেখানে এসে দেখতে পারে পানি নড়ছে। তার বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছে। সে তো পাগলের মতো করতে থাকে, তার মাকে নিয়ে পানিতে সব জায়গায় এসে খুঁজতে থাকে।
সে খুবই অসহায় হয়ে পড়েছিল, কারণ তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার একমাত্র সম্বল ছিল এই সন্তান। তাকে হারানোর সত্যিটা সে মানতেই পারছিল না। সে খুঁজে যাচ্ছিল আর তার সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, তার মেয়ের সাথে কাটানো দিনগুলো। আমরা দেখতে পারি সে চলে যায় তখন একটা কবিরাজের কাছে, যদিও সেগুলো সে বিশ্বাস করে না, আর কোনো রাস্তাও নেই। সব শোনার পর সেই কবিরাজ তখন তাকে বলে, সবার আগে আমাদেরকে জানতে হবে মাদা নুংকে কোথায় নিয়ে রেখেছে। অবশ্যই সে কোনো একটা জায়গায় নিয়ে যায়, আর সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই জানতে হবে, যার জন্য অবশ্যই মাদার শিকার হয়েছিল এমন কোনো দেহ লাগবে, কেননা আমরা এতে মাথা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। কিন্তু দেহ তো নেই। লি তখন সেখানে হিউয়ের চামড়া দেয়, যেটা তার কাছে ছিল। কবিরাজ বলে এতেই হয়ে যাবে। কবিরাজ আরো বলে, আমি তোমাকে সেখানে পাঠাবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য তোমার মনে হবে তুমি ডুবে যাচ্ছ, কিন্তু তখনই মনে করে নেবে তুমি আসলে এখানে রয়েছো। আর নুনকে যখন তুমি পাবে তখন তার কাছে যাওয়ার চেষ্টা করো না, যত দ্রুত সম্ভব চলে এসো, নইলে সমস্যা হবে। আমরা দেখতে পারি কবিরাজ সেই চামড়াটি একটা পানির থালায় রেখে লির চোখে একটা কাগজ বেঁধে দেয় আর শুরু করে রিচুয়াল। আমরা দেখতে পারি সাথে সাথে লি চলে যায় আধ্যাত্মিক ভাবে পানির নিচে। তার মনে হচ্ছিল সে যেন ডুবে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই তার সব স্বাভাবিক লাগতে শুরু করে। মাদা নুংকে যেভাবে যে জায়গা দিয়ে নিয়ে গিয়েছে সেভাবেই তাকে কোনো একটা শক্তি সেখানে নিয়ে যায়, যেখানে গিয়ে সে দেখতে পারে নুং একটা জায়গায় পড়ে রয়েছে। তখন তো মায়ের মন, সে আর ফিরে না এসে নুংকে আনতে চাইছিল, কিন্তু সেখানেই তখন তাকে অ্যাটাক করে সেই মাথা শয়তান। সে কবিরাজের কথা অমান্য করাতেই এমন হচ্ছিল। মাদা তো তাকে অনেক মারছিল। তখন কবিরাজ বিপদ বুঝতে পেরে সে নিজেই থালার পানির ভেতরে হাত দিয়ে সেই চামড়াটাকে তুলে নেয় আর লিকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এতে কবিরাজের হাতটা সম্পূর্ণ পুড়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। লি তো খুবই খুশি, সে বলতে থাকে, আমি দেখেছি নুং বেঁচে আছে, আমি এখনই যাব তাকে আনতে। কিন্তু সেই জায়গাটি কোথায় সেটা সে বুঝতে পারছিল না, কারণ এখানে তো সব জায়গায় দেখতে প্রায় একই রকম। আমরা দেখতে পারছিলাম লি সারাদিন অপেক্ষা করে কবিরাজের জ্ঞান ফিরতে। প্রায় যখন দিন ফুরিয়ে সন্ধ্যা, কবিরাজের জ্ঞান ফিরলে সে জায়গাটার নামটা জানে আর সে বেরিয়ে পড়ে নুংকে খুঁজতে। অবশেষে সে নুংকে খুঁজে পায়। নুং একটা জায়গায় পড়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি কবিরাজের বাড়িতে এবার মাদা শয়তান এসেছে। সেখানে সে হানা দেয়। কবিরাজ যখন নদী থেকে পানি আনতে যায়, সে পেছনে চেয়ে দেখতে পারে সেই শয়তান পেছনেই বসে রয়েছে, যেটা তখনই তাকে নিয়ে চলে যায় একদমই পানির নিচে আর তাকে শেষ করে দেয়। কারণ ছিল সে সাহায্য করেছে লিকে নুংকে খুঁজে পেতে। কিন্তু এদিকে নুং বাড়িতে এসে পড়লেও সে অনেকটা অসুস্থ ছিল। আমরা দেখতে পারি হসপিটালে সেই কবিরাজের লাশ পর্যবেক্ষণ করছিল ডাক্তার চ্যাং। সেখানে লি উপস্থিত হয়। সে জানতে চায়, আচ্ছা সে কেন মারা গেল? আমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করেছে, তাই জন্য এটা কি প্রতিশোধ ছিল? ডাক্তার বলে, জানি না, কিন্তু নুংয়ের জন্মদিন কবে? লি বলে, ডিসেম্বরের পূর্ণিমা দিবসে। ডাক্তার তো চমকে যায়, বলে মাদা শয়তানের জন্ম হয়েছিল সেদিন রাতেই। তখন আমরা এই মাদা শয়তানের একটা উৎপত্তির ঘটনা শুনতে পাই। সেদিন ছিল ডিসেম্বরের পূর্ণিমা দিবস। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু বিয়ে করে না, তাকে ঠকায়। যার কষ্ট মেয়েটা না মানতে পেরে তার পছন্দের পুতুলটা নিয়ে সেই ব্রিজ থেকে লাফ দেয় আর শেষ হয়ে যায়। সে অনেক কষ্টে মারা গিয়েছিল, যার কারণে তার আত্মা এই পানিতেই ঘুরে বেড়ায়। আর নুংয়ের জন্মদিন যেহেতু একই দিনে, তার মানে নুংকে এত সহজে ছাড়বে না মাদা। এটা শুনে তো দৌড়ে নুংয়ের কাছে চলে যাইলি, কিন্তু হঠাৎ করে সেদিন সে একটু ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পারি পুরোপুরি সেই শয়তানের ধারা পজেস হয়ে গিয়েছে নুং। সে উঠে সরাসরি বাহিরে চলে যায় পানির ঘাটে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই তার নানি আর তার মা এসে তাকে কোনো রকমে ধরে আটকে ফেলে। কিন্তু এখনো সেই শয়তানটা তার ভেতর থেকে যাচ্ছেই না। সকাল হলে লি হসপিটালে সেই ডাক্তারের কাছে নুংকে নিয়ে যায়। বলে, দেখুন তো নুংকে, তার কি হয়েছে, কেন সে এমন করছে? ডাক্তার তখন পিতলের কয়েনের কৌটোটা নিয়ে আসে আর ঝাঁকাতে থাকে। এতে আমরা দেখতে পারি ভেতরে থাকা শয়তানটার অনেক কষ্ট হচ্ছিল। এবার ডাক্তার সেখানে একটা কয়েন নুংয়ের মুখে ঢুকিয়ে দিতেই ভেতর থেকে সেই শয়তানটা বের হয়ে যায়, টিকতে পারে না। এখন এইসব হয়ে যাওয়ার পর লির সন্দেহ হয়, এই ডাক্তার এত কিছু কিভাবে জানে? এই কয়েন দিলে সবকিছু ঠিক হয়ে যায়, বা মাদার বিষয়ে সে এত কিভাবে জানে? সে যখন এসব জানতে চায় ডাক্তারের কাছে, ডাক্তার উত্তর দিতে থাকে আর সেসব শুনছিল নুং। ডাক্তার বলে, আমিও ছিলাম তোমার মতো ডুবুরি, এই পেশাতেই কাজ করতাম, কিন্তু মাদা শয়তানের কারণে আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমি কাউকেই বাঁচাতে পারিনি, তার জন্য আমি এই পেশা ছেড়ে দিয়েছি। তবে এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে, নুংকে যেন সেই শয়তান কিছুই না করতে পারে। সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছিলাম হসপিটালের পাশে নদীতে বসে ভয়ঙ্কর ভাবে সেই পুতুল নিয়ে শয়তান গুমপারানির গান গাইছিল। বাহিরে নুংয়ের কাপড়টা পরিষ্কার করতে এসেছিল লি। সেখানে সে শব্দ পাচ্ছিল, কিন্তু কাউকে দেখতে পারছিল না। তখনই সেখানে
লাইটগুলো ফ্লিক করতে শুরু করে। সে পানির দিকে চাইতেই দেখতে পারে ভেতর থেকে ভেসে উঠেছে সেই পুতুলটা। আর লি যখন সেটা ধরে তখনই সে সম্পূর্ণ সেই শয়তানের বশে চলে যায়, পজেস হয়ে যায়। এবং আমরা দেখতে পারি পজেস হওয়ার লি চলে গিয়েছে হসপিটালের ভেতর এবং নুংকে চুলে ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাক্তার তো তাকে আটকায়, অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। নুংকে সেটা বারে বারে ধরে নিয়ে যেতে চাইছিল। ডাক্তার তো ফাইট করে খুব চেষ্টা করে আটকানোর, কিন্তু কোনোভাবেই পারে না। সেই শয়তান তার শক্তিতে অজ্ঞান করে ফেলে ডাক্তারকে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে নুং একটা পিতলের কয়েন পেয়ে তার কাছে রেখে দেয়। সে কোনো রকমে বাইরে বের হয়, তার নানিও সেখানে চলে আসে। তাকে তখন তার নানি প্রোটেক্ট করার চেষ্টা করে সেই শয়তান থেকে, কিন্তু তার নানিকেও লির ভেতরে থাকা মাদা শয়তান মেরে অজ্ঞান করে দেয় আর নুংকে নিয়ে চলে যায় সেই ব্রিজের কাছে যেখানে তার জন্ম হয়েছিল। এদিকে আজকে পূর্ণিমার চাঁদও উঠে গিয়েছে। সে হাসতে থাকে উপরের দিকে চেয়ে, বলতে থাকে এই দিনটারই তো আমি অপেক্ষা করেছিলাম। তখনই আমরা দেখতে পারি সুযোগ পেয়ে নুং সেই কয়েনটা তার মায়ের মুখে ভরে দেয়, আর এতে সেই শয়তানটা সেখানে আর থাকতে পারে না, লির ভেতর থেকে বের হয়ে যায়। লির জ্ঞান ফিরে, কিন্তু আমরা দেখতে পাই এবার সরাসরি পানি থেকে উঠে আসে মাদা। তখন লি কি করে, সেটা যেন নুংয়ের ভেতরে প্রবেশ করতে না পারে, তাই জন্য তার মুখ থেকে কয়েনটা বের করে নুংয়ের মুখের ভেতরে দিয়ে দেয়। আর একটা তীক্ষ্ণ ঢাল নিয়ে সেই শয়তানটাকে নিয়ে একদমই পানিতে ঝাঁপ দেয়। আর পানির ভেতরে চলতে থাকে তাদের ফাইট। কি হয় না হয়, উপরে বসে কান্না করছিল নুং। আমরা একটু পরে দেখতে পারি সেখান থেকে উঠে আসে লি। তার মানে সে সেই শয়তানকে হারাতে পেরেছে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দূর থেকে তাদেরকে দেখছিল নানি আর সেই ডাক্তার। আমরা যখন বুঝতে পারি ঘটনাটার এমন হ্যাপি এন্ডিং হবে, ঠিক সেখানেই ঘটনাতে আসে আসল টুইস্ট। আমরা সেখানে দেখতে পারি আসলে সেখানে তো নুং ছিলই না। লি সেখানে খালি কিছু একটা ধরে আছে। আসলে নুং তো অনেক আগেই মারা গিয়েছে। লি যখন সেই কবিরাজের কাছে গিয়ে জানতে পেরেছিল নুং কোথায় পড়ে আছে, আসলে সেখান থেকে নুংকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর সেই থেকেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে নিজে নিজেই হ্যালুসিনেশন করে এসব কিছু করতে থাকে, দেখতে থাকে। তাকে বোঝানোর চেষ্টা করা হয় নুং আর নেই, কিন্তু সে মানতে পারে না। ঘটনার শেষে আমরা দেখতে পারি যে রাতের বেলা সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল আর বলছিল মা তো বলে রাতে এখান দিয়ে যাস না, মাদা ধরবে। কই, আমাকে তো কেউ ধরলো না। এসব বলে সে দুষ্টামি করছিল। দুই পায়ের ফাঁক দিয়ে পেছন দিকে দেখার চেষ্টা করলে সে দেখতে পারে তার পেছনে দুইটা পা। ভালো মতো চেয়ে দেখতে পারে সেখানে সেই ভয়ঙ্কর শয়তান মাদা দাঁড়িয়ে রয়েছে। সে কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালায়। আর এভাবেই এই চমৎকার ঘটনাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।